ওয়েলকাম সকলকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রামীণ বসতির প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ রুরাল সেটেলমেন্ট। আমরা আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে গ্রামীণ বসতিকে প্রধানত 4টে বিষয়ের ওপর ভিত্তিতে ভাগ করা যায়। জনসংখ্যা অনুযায়ী বৃহৎ গ্রাম, মাঝারি গ্রাম, ছোট গ্রাম। টাইপ অনুযায়ী 3 থেকে 4 রকমের: গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত, রৈখিক। এই তিনটেই প্রধান। আবার অনেকে বিক্ষিপ্তর পাশাপাশি আর একটা ভাগও করে থাকেন, সেটা হচ্ছে বিচ্ছিন্ন। আর একটা হচ্ছে কর্মধারা অনুযায়ী শ্রেণীবিভাগ: পশুপালন ভিত্তিক গ্রাম, কৃষিভিত্তিক গ্রাম, বনজ সম্পদ সংগ্রহ ভিত্তিক গ্রাম, এইগুলো। এবং আর এক রকমের হয় আকার অনুযায়ী: এল আকৃতি, টি আকৃতি, ও আকৃতির, বর্গাকার, দাবা ছক আকার, এরকম তার আকার অনুযায়ী হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রকার, টাইপ অনুযায়ী, টাইপস অফ রুরাল সেটেলমেন্ট। দেখো, টাইপস অফ রুরাল সেটেলমেন্ট আমরা সেটেলমেন্টকে 4টে ভাগে ভাগ করেছি: গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন এবং রৈখিক। গোষ্ঠীবদ্ধ হচ্ছে ক্লাস্টার্ড, ডিসপার্সড, আইসোলেটেড এবং লিনিয়ার বা রৈখিক। এইবার একটু ভালো করে এই ছবিটার দিকে একটু খেয়াল করো। ছবি বলতে টোপোসিট মানচিত্র যদি তাকাও, তোমরা দেখবে এই রকম একাধিক রাস্তা পরস্পর এসে একটা জায়গায় মিলিত হয়েছে, অর্থাৎ এখানে পরিবহন ব্যবস্থার একটা যোগসূত্র স্থাপিত হয়েছে। এই জায়গাটাতে এইটা বা এর থেকে আরও অনেক বড় একটা একসাথে লাগোয়া অনেকগুলো বাড়ি ঘর, এগুলো একটা ঘর মানে কিন্তু একটা বাড়ি এরকমটা কিন্তু মানে করো না, তাহলে ভুল মানে হবে। এটা একটা জাস্ট প্রতীক চিহ্ন মাত্র। এটা একটা ছোট্ট বাক্স মানেই যে একটা বাড়ি বোঝাচ্ছে এরকমটা কিন্তু নয়, এটা জাস্ট একটা সিম্বল। তার মানে এই বিশাল এলাকাটা জুড়ে অসংখ্য অনেক বাড়ি ঘর, মানুষজন একত্রে সংঘবদ্ধভাবে বসবাস করছে। তাহলে তাদের এই সংঘবদ্ধ বসবাসটাকে আমরা বলছি গোষ্ঠীবদ্ধ বসতি বা ক্লাস্টার্ড পপুলেশন। এইবার চলে আসা যাক যে গোষ্ঠীবদ্ধ বসতি কাকে বলে। এই তো হলো যে গোষ্ঠীবদ্ধ বসতি আরেকবার ভালো করে বলে নিই, যে একটি নির্দিষ্ট পরিসরে, মানে এখন একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় যখন অনেকগুলো গ্রামীণ বসতি কিছু কমন সুযোগ সুবিধা থাকে, যেমন রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা ভালো, কি শিক্ষা ব্যবস্থা ভালো, কি স্বাস্থ্য ব্যবস্থা ভালো, এই সুযোগ সুবিধাকে কেন্দ্র করে একত্রে গড়ে ওঠে, তখন যে ঘন সন্নিবিষ্ট যে বসতিটা তৈরি হলো, ঘনভাবে সন্নিবেশ করে রয়েছে তারা, সংঘবদ্ধভাবে যে বসতিটা গড়ে তুললো, তাকেই বলা হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি বা সংঘবদ্ধ জনবসতি বা পিণ্ডাকৃতি জনবসতি, অ্যাগ্লোমারেটেড, ক্লাস্টার্ড অর গ্রুপড সেটেলমেন্ট, GROUPED, গ্রুপড সেটেলমেন্ট বলা হয়। এখন দেখো, বসতি, গোষ্ঠীবদ্ধ বসতি কেন তৈরি হয়, এ প্রসঙ্গে সবার প্রথমেই একটা জিনিস না বললেই নয়, না সমাজবিজ্ঞানে কোনো নির্দিষ্ট সূত্র নেই যে এইটা হলেই এইটা হবে, এইটা হলে এইটা হবে না। কারণ সমাজবিজ্ঞান শুধুমাত্র বস্তু নিয়ে চলে না, সমাজবিজ্ঞান মানুষের মন নিয়ে চলে। এখন মানুষের মন পরিবর্তনশীল, মানুষের মনস্তত্ত্ব পরিবর্তনশীল, এক একজন মানুষের মনস্তত্ত্ব এক এক রকমের। ফলে সমাজবিজ্ঞানকে কখনো একটা সাধারণ সূত্র দিয়ে কিন্তু কখনো বাঁধা যায় না। তাহলে এই যে গোষ্ঠীবদ্ধ বসতি কেন গড়ে ওঠে, বা বিক্ষিপ্ত বসতি কেন গড়ে ওঠে, বা রৈখিক জনবসতি কেন গড়ে ওঠে, এই কেনর উত্তরটা সর্বক্ষেত্রেই যে একই হবে, যে এইখানে এর বেলায় তো গোষ্ঠীবদ্ধ গড়ে উঠেছিল, তাহলে ওইখানে ওই বেলায় কেন গোষ্ঠীবদ্ধ গড়ে উঠলো না, এরকম কোনো কিন্তু সাধারণ সূত্র বা নিয়ম কিন্তু নেই। পরিবেশ ভেদে, মানুষের সংস্কৃতি ভেদে, মানুষের মনস্তত্ত্ব ভেদে, সমস্ত কিছুর ওপর নির্ভর করে একটা জায়গায় মানুষ জনবসতি গড়ে তোলে। হয়তো দেখা গেল কোনো একটা কারণ কোনো একটা ক্ষেত্রে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তুলতে উৎসাহিত করেছে, আবার একই কারণের জন্য অন্য কোনো জায়গায় হয়তো বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে।
গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন কারণ, অর্থাৎ কী কী এগুলোকে নিয়ন্ত্রকও বলা যায়। প্রাকৃতিক কী কী নিয়ন্ত্রক বা কারণ গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তুলতে সাহায্য করে, আর অপ্রাকৃতিক কী কী কারণ রয়েছে। অপ্রাকৃতিক মানে সেটা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি নানান রকমের কারণ হতে পারে, যেগুলো প্রাকৃতিক নয়। এই অপ্রাকৃতিক কারণগুলো কী কী? প্রাকৃতিক কারণগুলোর মধ্যেই প্রথমেই চলে আসো, আমি এক এক করে বলছি, ভূপ্রকৃতিতে। ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি কি না, যদি সমতল ভূপ্রকৃতি হয় তাহলে প্রচুর কৃষিকার্যে সেটা উন্নত হবে। কৃষিকার্যে যদি উন্নত হয় তাহলে সেই কৃষিকাজ করার জন্য প্রচুর শ্রমশক্তির দরকার পড়বে, প্রচুর শ্রমিকের দরকার পড়বে। তাহলে মানুষ একে অপরের সাহায্যার্থে এই কৃষিকাজ, মানুষের যেটা প্রধান অর্থনৈতিক কাজ, সেইটা করার জন্য একত্রে একসাথে পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে এই কৃষিকাজ করার জন্য গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তুলতে চেষ্টা করবে। অর্থাৎ সমতল ভূপ্রকৃতিতে কৃষিকার্যের প্রয়োজনে, অনেক শ্রমশক্তি ব্যবহারের প্রয়োজনে মানুষ দলবদ্ধ বা সংঘবদ্ধভাবে বসবাস করতে পারে। আবার দুর্গম ভূপ্রকৃতি এলাকাতেও কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে। যেমন ধরা যাক কোনো একটা এলাকা অত্যন্ত দুর্গম, মানে ধরো পাহাড়ি এলাকা, এই পাহাড় পাহাড়ি এলাকা, তাহলে সব জায়গায় পাহাড়ি এবড়ো খেবড়ো ঢাল, সব জায়গায় বসবাস করার জায়গা নেই। কিন্তু একটা জায়গায় পাহাড়ি উপত্যকা রয়েছে, সমতল জায়গা রয়েছে, যেটা চারপাশের থেকে বেশ অনেকটা প্রশস্ত সমতল, যেখানে কৃষিকাজ, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি গড়ে তোলা সম্ভব। যেমন আমাদের কাশ্মীর উপত্যকা, আমাদের নেপালের কাঠমান্ডুর যে ওই পোখরা, ওই উপত্যকা। তাহলে এই উপত্যকাগুলোতে বাকি চারপাশের পাহাড়ি এলাকার থেকে পার্টিকুলার ওই উপত্যকাগুলোতেই এক ঝাঁক বসতি গড়ে উঠবে, এক ঝাঁক বসতি গড়ে উঠবে। তখন সেটাকে বলা হবে গোষ্ঠীবদ্ধ বসতি। তাহলে একটা দুর্গম পাহাড় বা পার্বত্য এলাকার মাঝে যদি এক টুকরো সমতল জায়গা পাওয়া যায়, তখন সেই সমতল জায়গাটাতেই অনেক মানুষ এসে একসাথে ভিড় করে বসবাস করে। এই জন্য সেই বসতিটা একটা গোষ্ঠীবদ্ধ বসতি বা একটা ক্লাস্টার রূপ হিসাবে আত্মপ্রকাশ করে। অন্যান্য পাহাড়ি এলাকাগুলোতে সেই রকমভাবে জনবসতি দেখতে পাওয়া যায় না। আবার দেখো, জলবিন্দু বসতি, এটা এক ধরনের স্পেসিফিক একটা বসতি। জলবিন্দু বসতি, ভালো করে মন দিয়ে একটু শুনে নাও, যে জায়গাগুলো মরুপ্রায় অঞ্চল বা শুষ্ক অঞ্চল, খরাপ্রবণ অঞ্চল, যেখানে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে, জলের সোর্স কম, সেখানে ধরা যাক একটা পুকুরকে কেন্দ্র করে, একটা বড় দিঘি বা পুকুর বা ডোবাকে কেন্দ্র করে, বা একটা বড় টিউবওয়েলের উৎসকে কেন্দ্র করে তার চারপাশে বসতি গড়ে উঠছে একটা ক্লাস্টার্ড ওয়েতে, তখন সেটাকে বলা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি। আর এই জলের উৎসকে, যেমন মরুভূমিতে দেখো, সব জায়গায় মরুভূমি শুধু বালি আর বালি, ধুধু করছে, মাঝখানে যদি এক টুকরো মরুদ্যান পাওয়া যায়, অর্থাৎ ভৌম জলস্তরটা যেখানে উন্মুক্ত হয়ে গিয়ে সেখানে কিছু গাছপালা সৃষ্টি হয়েছে, প্রাণের উৎস রয়েছে সেখানে, যদি এমন পরিবেশ পাওয়া যায়, তাহলে ওই মরুভূমির বাকি সংলগ্ন ওই এলাকাগুলো থেকে একমাত্র ওই মরুদ্যানেতেই কিন্তু বসতি গড়ে উঠবে। তখন ওই বসতিটাকে বলা হবে জলবিন্দু বসতি। তাহলে প্লায়া হ্রদকে কেন্দ্র করে মরুভূমিতে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় জলবিন্দু বসতি। তো এই গেল হচ্ছে মোটামুটি প্রাকৃতিক কারণ। তাহলে ভূপ্রকৃতি সমতল হলেও গোষ্ঠীবদ্ধ গড়ে উঠতে পারে, সেটা কৃষিকার্যের ক্ষেত্রে সুবিধার নিরিখে, পরিবহন ক্ষেত্রেও সুবিধার নিরিখে, ঘুরিয়ে সেটা অপ্রাকৃতিকের মধ্যেই আমি আনবো যদিও। এখন দেখো, যেটা বলছিলাম, আনবো বলতে প্রাকৃতিকের ওপরই নির্ভর কিন্তু করে অপ্রাকৃতিক বিষয়গুলো। এখন প্রাকৃতিক বিষয়গুলো যদি যেমন হবে তার উপর ডিপেন্ড করে অপ্রাকৃতিক বিষয় হবে। যদি প্রকৃতি বিষয়ের নিরিখে যদি ভূপ্রকৃতিটা সমতল হয়, তাহলে পরিবহন ব্যবস্থাটা উন্নত হবে, নানান দিক থেকে সড়কপথ, রেলপথ ইত্যাদি এসে তারা এক জায়গায় সংযুক্ত হবে। আর এই উন্নত পরিবহন ব্যবস্থার সুবিধা নিয়ে সেখানে অনেক মানুষ বসবাস করতে চেষ্টা করবে। কোনো ধর্মীয় স্থানকে কেন্দ্র করে একদিকে গোষ্ঠীবদ্ধ হয়ে বসতি গড়ে উঠতে পারে,
জাত বেসিসে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠতে পারে, যে এটা পুরো ব্রাহ্মণ সমাজদের বাস কি শূদ্র সমাজের বসবাস, এইগুলো গড়ে উঠতে পারে। বা যারা নিরাপত্তাহীনতায় ভোগে, সংখ্যালঘু মানুষজন, কোনো সংখ্যালঘু মানে যে শুধু ধর্মের দিক থেকেই সংখ্যালঘু হবে এরকম বলছি না, ভাষা, বর্ণ, জাতি সমস্ত দিক থেকেই ধরা যাক কোনো একটা ক্ষেত্রে কেউ সংখ্যালঘু রয়েছে সম্প্রদায়, তাহলে তারা সংখ্যাগুরুদের থেকে নিরাপত্তাহীনতায় ভোগে, তাই তারা সবাই একত্রিত থাকতে চেষ্টা করে, সংঘবদ্ধভাবে বসবাস করতে চেষ্টা করে। তাহলে তাদের এই নিরাপত্তার অভাববোধটাও তাদেরকে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তুলতে সাহায্য করে। আর একটা সাইকোলজিক্যাল কারণ তো রয়েছেই, মানুষ হচ্ছে একটা সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ হচ্ছে একটা সমাজবদ্ধ জীব, একসাথে থাকবো, এই সাইকোলজিটা মানুষের জন্মগত। অন্যান্য মনুষ্যতর প্রাণীদের মধ্যে যেমন এই ব্যাপারটা নেই, কিন্তু নেই বললে ভুল হবে, কিছু কিছু জন্তু জানোয়ারদের রয়েছে, সেটা অবশ্যই নিজেদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে, কিন্তু মানুষের কেবলমাত্র অস্তিত্ব রক্ষা নয়, তার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক উৎসব, পাল পার্বণ, কৃষিকাজ, এই সমস্ত কিছু করার জন্য মানুষ সবসময় সঙ্গী সাথী নিয়ে একসাথে সমাজবদ্ধভাবে থাকতে ভালোবাসে। তাহলে এই রকম জিনিসগুলো গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তুলতে সাহায্য করে। বৈশিষ্ট্য আমি একটু পরে আসছি, গোষ্ঠীবদ্ধর বৈশিষ্ট্যর মধ্যে যেগুলো যেগুলো আছে, আর বিক্ষিপ্তর বৈশিষ্ট্য দুটো পার্থক্য করার সময়তেই আমরা একবারে পড়ে নেব। তবু আমি দু একটা বলে যাচ্ছি। গোষ্ঠীবদ্ধতে বাড়ি ঘর দৌড়গুলো খুব ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করবে, গোষ্ঠীবদ্ধ জনসংখ্যা জনঘনত্ব দুটোই বেশি হবে, মানুষের মধ্যে সামাজিক আদান প্রদান বেশি হবে, ইত্যাদি ইত্যাদি। এইবার চলে আসা যাক বিক্ষিপ্ত বসতি। দেখো এখানেও আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি। বিক্ষিপ্ত বসতি কোনটা না, দেখো এখানে কাঁচা রাস্তা গেছে, এই যে ডট 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 যে লাল রঙের এগুলো হচ্ছে কাঁচা রাস্তা, এই সিঙ্গেলটাও হচ্ছে পায়ে চলা রাস্তা, এই সিঙ্গেল ডটেরটা হচ্ছে কার ট্র্যাক, ফুটপাথ, এই সমস্ত কিছু রাস্তা রয়েছে, অর্থাৎ বড় পাকা রাস্তা নেই। তো এই পাকা রাস্তাগুলোকে কেন্দ্র করে, এই পাকা রাস্তাগুলোকে কেন্দ্র করে ছড়িয়ে ছিটিয়ে এখানে দু চারটে গ্রাম, এখানে কিছু বসতি, আবারও মনে করি যে এখানে একটা ঘর মানেই যে একটা বসতি এমন না, এখানে কয়েকটা বসতি, এখানে কয়েকটা বসতি, এখানে কয়েকটা বসতি, এখানে কয়েকটা বসতি, এই রকম বিভিন্ন বসতি গড়ে উঠেছে। তাহলে দেখা যাচ্ছে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আগেরটা যেরকম একসাথে যেমন একটা পুরো ক্লাস্টার্ড হয়েছিল, সবাই মিলে এসে যেমন এক জায়গায় একটা চাক বেঁধে বসবাস করছিল, যেরকম কম্প্যাক্ট একটা ব্যাপার ছিল, এখানে তেমন কিন্তু কম্প্যাক্ট ব্যাপারটা নেই। এখানে একটু ছন্ন ছাড়া, ছড়িয়ে ছিটিয়ে, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু। তাহলে এই রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে যদি অবস্থান করে তখন সেটাকে বলা হবে বিক্ষিপ্ত বা ডিসপার্সড জনবসতি। এইবার চলে আসা যাক যে বিক্ষিপ্ত জনবসতি কেন গড়ে ওঠে। দেখো এটারও অনেকগুলো কারণ আছে, এগুলোকেও আমরা ওই একই রকমভাবে প্রাকৃতিক কারণ আর অপ্রাকৃতিক কারণে ভাগ করে নিতে পারি। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে হতে পারে কি, যে বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চল, এই আগের যেটা বলেছিলাম যে বন্ধুর ভূপ্রকৃতি কখনো গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তুলতে সাহায্য করে, আবার কখনো বন্ধুর ভূপ্রকৃতি বিক্ষিপ্ত বসতিও গড়ে তুলতে পারে। ধরা যাক এই পুরো একটা এলাকা পুরোটাই বন্ধুর ভূপ্রকৃতি, এখানটাও একটা পাহাড় এলাকা, কন্ট্যুরগুলো লাইনগুলো দেখাচ্ছে, এখানেও পাহাড়, শঙ্কু শঙ্কু আকৃতির পাহাড় চারিদিকে রয়েছে, এর মাঝখান দিয়ে কাঁচা রাস্তা গেছে। তাহলে এখানে গুটি কয়েক, এখানে গুটি কয়েক, মানে যেখানে যতটুকু করে সমতল জায়গা পেয়েছে সেই জায়গাগুলোতে মানুষ অল্প অল্প করে গ্রামীণ বসতি গড়ে তুলেছে। তাহলে টোটাল এই পাহাড়ি এলাকাটাতে দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে এরকম অনেক পাহাড়ের কোলে ছোট 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 বসতি গড়ে উঠছে। তাহলে এরকম দুর্গম পার্বত্য এলাকাতেও কিন্তু বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠতে পারে। এছাড়াও পাহাড়ের ভূমির ঢাল, পাহাড়ের শীর্ষবিন্দু, চাষের অনুপযোগী মৃত্তিকা এই অঞ্চলে এই জনবসতিগুলো গড়ে তুলতে সাহায্য করে।
আবার যদি দেখো যে খুব বিস্তীর্ণ যেগুলো ব্যাপক কৃষি অঞ্চল, এখান থেকে একটা প্রশ্নও আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাপক কৃষি অঞ্চল যেগুলোকে আমরা বলছি ওই যে এস্টেনসিয়া, পম্পাস তৃণভূমিতে বলা হয় এস্টেনসিয়া, অর্থাৎ বড় বড় পশু খামার, বিস্তীর্ণ হেক্টরের পর হেক্টর পশুক্ষেত্র, পশু জমি, তার ফাঁকে ফাঁকে দু চারটে করে খামার বাড়ি, তাহলে বিশাল ফেলে ছড়িয়ে বিশাল জায়গা, এবং পাশ দিয়ে হাইওয়ে চলে গেছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে, শহরের সঙ্গে চাইলেই তারা কানেক্ট করতে পারে অল্প সময়ের মধ্যেই। তো এইরকম ধরনের বসতিগুলো তখন যেটা হবে সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রকৃতির হবে, একসঙ্গে তারা ক্লাস্টারিং করবে না। তাহলে এরকম বিস্তীর্ণ নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যেখানে ব্যাপক কৃষিতে গম উৎপাদন হয় সেখানে কিন্তু বিক্ষিপ্ত জনবসতি দেখতে পাওয়া যায়। এছাড়াও একটা ভূপ্রাকৃতিক কারণ হচ্ছে অন্য কারণ, সেটা হচ্ছে আর্দ্র এবং বন্যাপ্রবণ অঞ্চলে, যে জায়গাটাতে বন্যার জল ঢুকে পড়ে প্রত্যেক বছরই বন্যা হলে, সেই বন্যার জলমগ্ন জায়গা থেকে কিছুটা উঁচু জায়গা, ধরা যাক এই একটা জায়গাতে প্রচুর বন্যা হয়, তার মধ্যে এই বাঁধ বরাবর এই জায়গাগুলো একটু উঁচু জায়গা আছে, তাহলে বাকি সর্বত্র জায়গাগুলোতে জল কোমর জল পর্যন্ত ঢুকে গেলেও এই অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলোতে তখন কিন্তু জল ঢোকে না। তাহলে মানুষ কিন্তু এইখানে কিছু অল্প বসবাস করবে, এইখানে কিছু অল্প বসবাস করবে, অর্থাৎ একটা বন্যাপ্রবণ অঞ্চলে নিচু জায়গাগুলো বাদ রেখে যেখানটায় একটু 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 করে উঁচু উঁচু আছে, উচ্চতা যে জায়গাগুলোর অপেক্ষাকৃত বেশি, বন্যার জল ঢোকার সম্ভাবনা কম, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসবাস করবে। তো এর বৈশিষ্ট্য গোষ্ঠীবদ্ধ পুরো উল্টো হবে, ফাঁকা ফাঁকা বসবাস করবে, জনঘনত্ব কম হবে, মানুষের সামাজিক আদান প্রদান কম হবে ইত্যাদি। এ বিষয়ে আমরা পরে আসছি। চলে আসা যাক রৈখিক বসতি। রৈখিক কথাটা এসছে হচ্ছে রেখা থেকে, রেখা সেটা সরল রেখাও হতে পারে, বক্ররেখাও হতে পারে। তো যখন কোনো বসতি রেখা আকারে গড়ে ওঠে, এটা অনেকে আবার আকার অনুযায়ী শ্রেণী বিভাগেও ফেলতে মত দেন, কিন্তু আমরা প্রকার অনুযায়ী ফেলেছি, প্রকার অনুযায়ী গোষ্ঠীবদ্ধর মধ্যেই ফেলেছি যে রৈখিক আকারে বা রেখা আকারে যে বসতি গড়ে ওঠে। এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে, এটা সব থেকে সহজ যেটা মনে রাখার, একটা কোনো অরণ্য তার প্রান্ত দেশে হতে পারে, অরণ্য প্রান্ত দেশে হতে পারে। দেখো পাশে আমি একটা ছবি এঁকেছি, এটা একটা যদি অরণ্য হয়, এই অরণ্যের বনজ সম্পদ সংগ্রহকে কেন্দ্র করে এই অরণ্যের প্রান্ত বরাবর বসতিগুলো গড়ে উঠেছে সারিবদ্ধভাবে, তখন এটাকে বলা হচ্ছে রৈখিক বসতি। তারপরে কি গড়ে উঠতে পারে, কোনো একটা রাস্তা বা রেল লাইনের ধার বরাবর, দেখো একটা মাঝখান দিয়ে রাস্তা গেছে, রাস্তার দুই ধারে সব রাস্তার ধার বরাবর দুই দিকে লম্বা লাইন দিয়ে পরপর সারিবদ্ধভাবে বসতি গড়ে উঠেছে, তাহলে এটাকে বলা হচ্ছে রৈখিক বসতি। আর কিরম হতে পারে, সমুদ্রের উপকূলে বরাবর, সমুদ্রের উপকূলের সমান্তরালে, ধরা যাক এই একটা স্থলভাগ, এটা হচ্ছে জল, সমুদ্র, তাহলে এই সমুদ্রের এই তীরবর্তী এলাকাগুলোতে সারিবদ্ধভাবে বসতি গড়ে উঠবে মৎস্য সংগ্রহকে কেন্দ্র করে, কারণ এদের পুরো জীবিকাটাই হচ্ছে সমুদ্রের ওপর নির্ভরশীল, তাহলে এরা কখনোই সমুদ্র থেকে ভেতরের দিকে যাবে না, ঠিক আছে। তাহলে এরকম কোনো রাস্তা বা রেল লাইন এর ধার বরাবর, কোনো নদী যাচ্ছে প্রবাহিত হচ্ছে, সেই নদীর তীর বরাবর, কোনো অরণ্যের প্রান্তদেশ বা প্রান্ত সীমানা বরাবর যখন সারিবদ্ধভাবে বিভিন্ন বসতি গড়ে ওঠে তখন তাকে বলা হয় রৈখিক জনবসতি। এইবার চলে আসা যাক আর একটা লাস্ট টপিক, যেটা করা হয়েছিল ভাগ, গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত, রৈখিক এবং বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হচ্ছে এই বিক্ষিপ্তরই আরেকটু এক্সট্রিম অবস্থাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন হচ্ছে এক ধরনের বিক্ষিপ্তই বলা যেতে পারে, যেমন এই বিক্ষিপ্ত ছবিটাকে দেখো, সবাই তবু কাছাকাছি কানেক্টেড রয়েছে, দেখা যাচ্ছে এ মাঝখানে একেবারে দূরে দু একটা বাড়ি রয়েছে, মানে মূল বসতি এলাকাগুলো থেকে অনেকটা দূরে, বা ধরা যাক এই রেখা বসতিটার মধ্যে, এই অরণ্যের মধ্যে একটা বসতি হয়তো গড়ে উঠেছে, এইখানে দুটো বাড়িঘরদোর তিনটে বাড়িঘরদোর নিয়ে গড়ে উঠেছে, তাহলে এগুলোর সঙ্গে কিন্তু কোনো কানেকশান নেই, এগুলো পুরোপুরি আইসোলেটেড, হয়তো একটা মেঠো পথ হয়তো ভেতর দিয়ে যেতে পারে এই পর্যন্তই, জঙ্গলের ভেতর দিয়ে,
তাহলে এরকম মূল বা আর সংলগ্ন যে অন্যান্য বসতিগুলো থেকে সম্পূর্ণ বা প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকা গুটি কয়েক পরিবার নিয়ে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় বিচ্ছিন্ন বসতি, আইসোলেটেড সেটেলমেন্ট। এইবার যেটা বলছিলাম যে গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনবসতির বৈশিষ্ট্য, এদের পার্থক্য থেকেই পাওয়া যাবে না। আমি খুব সংক্ষেপে এবং খুব তাড়াতাড়ি কয়েকটা পার্থক্য আমি তোমাদের বলছি। একটা হচ্ছে জনসংখ্যা, গোষ্ঠীবদ্ধ জনসংখ্যা বেশি হবে, অবশ্যই বেশি হবে, আর বিক্ষিপ্ত জনসংখ্যা অপেক্ষাকৃত কম হবে। ঠিক, গোষ্ঠীবদ্ধ স্বল্প পরিসর জায়গায় বা যে পরিসর জায়গাতেই হোক না কেন অনেক মানুষ একসাথে কম্প্যাক্টলি বসবাস করে, তাহলে এখানকার জনঘনত্ব বা গৃহের ঘনত্ব দুটোই হচ্ছে বেশি, এখানে জনঘনত্ব বা গৃহের ঘনত্ব দুটোই হচ্ছে কম। যোগাযোগ ব্যবস্থা এখানে উন্নত, গোষ্ঠীবদ্ধ অবশ্যই উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকলে সব মানুষ একত্রিত হয়ে ওই জায়গাটাতেই বসবাস করতে চাইবে কেন? আর বিক্ষিপ্ত জনবসতিতে সাধারণত যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। আমি আবার বলি, এগুলো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট নিয়ম নেই, তবে জেনারেলি দেখতে পাওয়া যায় হচ্ছে বিক্ষিপ্ত জনবসতির ক্ষেত্রে অনুন্নত। সুযোগ সুবিধা কোথায় বেশি পাবে না? অবশ্যই গোষ্ঠীবদ্ধতে সুযোগ সুবিধা বেশি। স্কুল, কলেজ, হাসপাতাল, কোনো বিনোদন কেন্দ্র, পার্ক, যেখানে কোনো গোষ্ঠীবদ্ধ বড় গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি রয়েছে সেখানে এই কমন সুযোগ সুবিধাগুলো বেশি পাওয়া যাবে, লাইব্রেরি, স্কুল, কলেজ, হাসপাতাল সব। কিন্তু বিক্ষিপ্ত বসতিতে সেই সুযোগ সুবিধাগুলোর কিন্তু অভাব থাকবে। সামাজিক মেলামেশা, সামাজিক আদান প্রদান গোষ্ঠীবদ্ধ বসতিতে অনেক বেশি। একসাথে পূজা অর্চনা, একসঙ্গে উৎসব, একসঙ্গে মেলা পার্বণ পরিচালনা, এই সমস্ত জিনিসগুলো গোষ্ঠীবদ্ধতেই বেশি দেখতে পাওয়া যাবে। বিক্ষিপ্ত বসতিতে এই সামাজিক মেলামেশাটা তুলনামূলকভাবে কম। অর্থনৈতিক দিক থেকেও গোষ্ঠীবদ্ধ বসতি অনেক উন্নত হবে এবং অর্থনৈতিক দিক থেকে বিক্ষিপ্ত বসতি তুলনামূলকভাবে একটু খারাপ হবে, উন্নত কম হবে। আর পৃথিবীতে গোষ্ঠীবদ্ধ বসতি বেশি দেখতে পাওয়া যায়, বিক্ষিপ্ত বসতি তুলনামূলকভাবে কম দেখতে পাওয়া যায়। তাহলে কী কী বৈশিষ্ট্যগুলো এখান থেকে আরেকবার যদি আমি বলি, পার্থক্যটা বাদ দিকে একদিকেরগুলো বললেই বৈশিষ্ট্য হয়ে গেল অনেকটা। গোষ্ঠীবদ্ধ জনবসতিতে জনসংখ্যা বেশি থাকে, জনঘনত্ব বেশি থাকে, বাড়ির ঘনত্ব বেশি থাকে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, সুযোগ সুবিধা, বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা বেশি হয়, জীবিকা নির্বাহের সুযোগ সুবিধাও বেশি, তাই অর্থনীতি মজবুত হয়, সামাজিক মেলামেশা ভালো হয় এবং পৃথিবীতে এই ধরনের বসতির উদাহরণই বেশি। আর বিক্ষিপ্ত জনসংখ্যা কম, জনঘনত্ব এবং বাড়ির ঘনত্বও কম, যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত নয়, সাধারণ অর্থনৈতিক এবং সামাজিক সুযোগ সুবিধা কম, সামাজিক মেলামেশার সুযোগ সুবিধা কম। পৃথিবীতে কম দেখতে পাওয়া যায় বিক্ষিপ্ত বসতি, কিছু দুর্গম এলাকা বাদ দিয়ে বাকি সর্বত্রই গোষ্ঠীবদ্ধ। আর এখানকার অর্থনীতি তুলনামূলকভাবে অনুন্নত প্রকৃতির হয়।